বাংলার মাটিতে ছড়িয়ে আছে এমন কিছু ইতিহাস যা শুধু অতীত নয়, তা আমাদের গর্ব, আমাদের পরিচয়। আজ আমরা আপনাকে নিয়ে চলেছি নওগাঁর পাহাড়পুরে, যেখানে 1000 বছরের পুরনো সোমপুর মহাবিহার আজও নিঃশব্দে বলে যায় জ্ঞান, শিল্প আর সংস্কৃতির অমর কাহিনী। পাহাড়পুর বৌদ্ধবিহার বা পাহাড়পুর বিহার বা সোমপুর বিহার বা সোমপুর ইউনিভার্সিটি বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধবিহার। পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব 781 থেকে 721 অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার তৈরি করেছিলেন। 1879 খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কানিংহাম এ বিশাল স্থাপনা আবিষ্কার করেন। আয়তনে এর সাথে ভারতের নালন্দা মহাবিহারের তুলনা হতে পারে। এটি 300 বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্ম শিক্ষা কেন্দ্র ছিল। শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকেই নয়, বরং চীন, তিব্বত, মায়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া প্রভৃতি দেশের বৌদ্ধরা এখানে ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন। খ্রিস্টীয় 10ম শতকে বিহারে আচার্য ছিলেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। 1985 খ্রিস্টাব্দে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি প্রদান করে। পুণ্ড্রবর্ধনের রাজধানী পুণ্ড্রনগর, বর্তমানে যাহার নাম মহাস্থান, এবং অপর একটি শহর কটিবর্ষ, বর্তমান নাম বানগড়, এর মাঝামাঝি স্থানে অবস্থিত ছিল সোমপুর মহাবিহার। এর ধ্বংসাবশেষটি বর্তমান বাংলাদেশের বৃহত্তর রাজশাহীর অন্তর্গত নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত। অপরদিকে জয়পুরহাট জেলার জামালগঞ্জ রেল স্টেশন থেকে এর দূরত্ব পশ্চিম দিকে মাত্র 5 কিলোমিটার। এটি বাংলাদেশের উত্তরবঙ্গের প্লাবন সমভূমিতে অবস্থিত প্লাইস্টোসিন যুগের বরেন্দ্র নামক অনুচ্চ এলাকার অন্তর্ভুক্ত। ভারতীয় উপমহাদেশে ইংরেজদের আগমনের পর তারা সকল স্থানে জরিপ কাজ পরিচালনা শুরু করেন। পূর্ব ভারতে জরিপ কাজ পরিচালনা করেছিলেন বুক্যানন হ্যামিল্টন। তিনি 1807 থেকে 1812 খ্রিস্টাব্দের মধ্যে কোনো এক সময় পাহাড়পুর পরিদর্শন করেন। এটি ছিল পাহাড়পুরের প্রথম প্রত্নতাত্ত্বিক পরিদর্শন। এরপর এই প্রত্নস্থল পরিদর্শনে আসেন ওয়েস্ট ম্যাকট। এরই সূত্র ধরে 1879 খ্রিস্টাব্দে আলেকজান্ডার কানিংহাম এই ঐতিহাসিক স্থানটি পরিদর্শন করেন। পরিদর্শনের পর এই জমিটি ব্যাপক হারে খনন করার প্রতি তিনি আগ্রহ দেখান, কিন্তু জমির মালিক ছিল তৎকালীন বৈরিহারের জমিদার, যিনি তাকে এই কাজে বাধা প্রদান করেছিলেন। 7ম শতাব্দীর মাঝামাঝিতে হিউয়েন সাং পুণ্ড্রবর্ধনে আসেন, তবে তার বিস্তারিত বিবরণে সোমপুরের বিহার ও মন্দিরের কোনো উল্লেখ তিনি করেননি। গোপালের পুত্র ধর্মপাল 721 থেকে 822 খ্রিস্টাব্দ সিংহাসনে আরোহণ করেন, দীর্ঘকাল রাজত্ব করেন ও রাজ্যকে বাংলা বিহার ছাড়িয়ে পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তের গান্ধার পর্যন্ত বিস্তৃত করেছিলেন। সম্রাট ধর্মপাল অনেক নিষ্ঠাবান বৌদ্ধ ছিলেন এবং তিনি বিক্রমশিলা ও সোমপুর বিহার প্রতিষ্ঠা করেন। অন্যমতে বিখ্যাত তিব্বতীয় ইতিহাস গ্রন্থ পাক-সাম জোনঝাং এর লেখক অত্যন্ত স্পষ্টভাবে ধর্মপালের পুত্র দেবপাল 1810 থেকে 1850 কর্তৃক সোমপুরে নির্মিত বিশাল বিহার ও সুউচ্চ মন্দিরের উল্লেখ করেছেন। সোমপুর বিহারের ভিক্ষুরা নালন্দা, বুদ্ধগয়া প্রভৃতি ভারতে বিভিন্ন বৌদ্ধ তীর্থস্থান অর্থ ও ধনরত্ন দান করতেন বলে বিভিন্ন লিপিতে উল্লেখ করা আছে, যা 10ম থেকে 11শ শতাব্দীতে শ্রমোদ্দেশীল অবস্থার ইঙ্গিত বহন করেছিল। সোমপুর বিহারের প্রাচীন বাংলার অন্যতম প্রধান বৌদ্ধ শিক্ষাকেন্দ্র ছিল। পাল রাজবংশের অধীনে নির্মিত এই মহাবিহার জ্ঞান, ধর্ম, সংস্কৃতি এক উজ্জ্বল প্রতীক হিসেবে খ্যাত ছিল। তবে 11শ শতক থেকে 13শ শতকের মাঝে একাধিক আক্রমণ, অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বের প্রভাবে এই সমৃদ্ধ শিক্ষাকেন্দ্র ধীরে ধীরে ধ্বংসের মুখে পড়ে যায়। মুসলিম সেনাপতি ও আক্রমণও হয়েছিল এখানে। 1204 থেকে 1200 শতকের প্রথম দিকে তুর্কি সেনাপতি মোহাম্মদ বখতিয়ার খলজির বাহিনী বাংলার বিভিন্ন শিক্ষাকেন্দ্র নালন্দা, অদন্তপুরী সহ আক্রমণ করে। অনেক গবেষক মনে করেন বখতিয়ার খলজির শাসনামলে এই অঞ্চলের অনেক বিহার ও মন্দির ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, যদিও সোমপুর মহাবিহারের ক্ষেত্রে সরাসরি প্রমাণ কিছুটা এখনও বিতর্কিত। আক্রমণের সময় লুটপাট, অগ্নিসংযোগ, বৌদ্ধ ভিক্ষুদের গণহত্যা সংঘটিত হয়েছিল, যার ফলে প্রতিষ্ঠানটির মূল্যবান গ্রন্থাগার, শিল্পকর্ম ও স্থাপত্য নিদর্শন ধ্বংস হয়ে যায়। স্বাধীনতার পরবর্তী সময়ে
1981 থেকে 83 খ্রিস্টাব্দে বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগ নতুন তথ্যের অনুসন্ধান ও ইতিপূর্বে দীক্ষিতের আবিষ্কৃত কক্ষসমূহের প্রাপ্ত নিদর্শনাবলী সম্পর্কে নিশ্চিত হওয়ার উদ্দেশ্যে দ্বিতীয় পর্যায়ের খনন কাজ শুরু করেন। 1987 থেকে 1989 সালে পুনরায় খনন পরিচালিত হয়। বিহার অঙ্গন থেকে প্রয়োজনীয় জঞ্জাল ও পূর্ববর্তী খননের স্তূপীকৃত মাটি অপসারণ করে সুশৃঙ্খল পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করেন। বৌদ্ধবিহারটির ভূমি পরিকল্পনা ছিল চতুষ্কোণাকার। উত্তর ও দক্ষিণ বাহুদ্বয় প্রতিটি 273.7 মিটার, পূর্ব ও পশ্চিম বাহুদ্বয় 274.15 মিটার। এর চারিদিকে চওড়া সীমানা দেওয়াল দিয়ে ঘেরা ছিল। সীমানা দেওয়াল বরাবর অভ্যন্তরভাগে সারিবদ্ধ ছোট ছোট কক্ষ ছিল। উত্তর দিকের বাহুতে 45টি এবং অন্য 3 দিকের বাহুতে রয়েছে 44টি করে কক্ষ। এই কক্ষগুলোর 3টি মেঝে আবিষ্কৃত হয়েছে। প্রতিটি মেঝে বিছানো ইটের উপর পুরো সুরকি দিয়ে অত্যন্ত মজবুতভাবে তৈরি করা হয়েছিল। সর্বশেষ যুগে 92টি কক্ষে মেঝের উপর বিভিন্ন আকারের বেদি নির্মাণ করা হয়। বিহারের অন্তর্বর্তী স্থানের উন্মুক্ত চত্বরের মধ্যবর্তী স্থানে রয়েছে কেন্দ্রীয় মন্দিরের ধ্বংসাবশেষ। এখন এটি 21 মিটার উঁচু হলেও মূলত মন্দিরটি কমপক্ষে 30 মিটার উঁচু ছিল। বিহারের মধ্যবর্তী উন্মুক্ত অঙ্গনে আরও কিছু ইমারতের ধ্বংসাবশেষ পাওয়া যায়। এদের মাঝে বেশ কিছু ইমারতের বৈশিষ্ট্য শনাক্ত করা এখনও সম্ভব হয়নি। অঙ্গনের দক্ষিণ পূর্বাংশে ভোজনশালা এবং রন্ধনশালা অবস্থিত। এই দুটি স্থাপনার মাঝে 46 মিটার দীর্ঘ ইট বাঁধানো একটি নর্দমা আছে এবং এর কাছে একটি সারিতে 3টি কূপও আছে। বিহারের দক্ষিণ পূর্ব কোণ থেকে প্রায় 49 মিটার দক্ষিণে 3.5 মিটার প্রশস্ত একটা স্নানাঘাট অবস্থিত। এর দুপাশে 2টি দেওয়াল 1.5 মিটার প্রশস্ত খাড়াভাবে ইট স্থাপিত করে এই ঘাটটি নির্মাণ করা হয়েছিল। স্নানাঘাট থেকে 12 মিটার পশ্চিমে পূর্বমুখী একটি ইমারত পাওয়া গেছে, যাকে স্থানীয়ভাবে বলা হয় গন্ধেশ্বরীর মন্দির। এর দৈর্ঘ্য 6.5 মিটার এবং প্রস্থ 3.5 মিটার। এছাড়া এই বৌদ্ধ বিহারের পাশে একটি মিউজিয়ামও করা হয়েছে, যেখানে রয়েছে এখান থেকে পাওয়া অনেক সম্পদ। যেমন তার মধ্যে আছে বেলে পাথরের চামুণ্ডা মূর্তি, লাল পাথরের দণ্ডায়মান শীতলা মূর্তি, কৃষ্ণ পাথরের বিষ্ণুর খণ্ডাংশ, কৃষ্ণ পাথরের দণ্ডায়মান গণেশ, বেলে পাথরের কীর্তি মূর্তি, দুবুলহাটির মহারানীর তৈলচিত্র, হরগৌরীর ক্ষতিগ্রস্ত মূর্তি, কৃষ্ণ পাথরের লক্ষ্মীনারায়ণের ভগ্ন মূর্তি, কৃষ্ণ পাথরের শিবলিঙ্গ, বেলে পাথরের মনসা মূর্তি। আপনি যদি এখনো পাহাড়পুর না দেখে থাকেন, তাহলে আপনার পরবর্তী ভ্রমণের তালিকায় এটি অবশ্যই যুক্ত করতে পারেন। আর যদি দেখে থাকেন, তাহলে ঐতিহাসিক স্থানের সৌন্দর্য ও গুরুত্ব অন্যদের সাথেও শেয়ার করে নিতে পারেন। আপনি পাহাড়পুর কিভাবে আসবেন? ঢাকা থেকে পাহাড়পুর আসতে গেলে প্রথমে আপনি গাবতলী বা কল্যাণপুর থেকে নওগাঁ অথবা জয়পুরহাটগামী বাসে উঠবেন, যেমন হানিফ পরিবহন, শ্যামলী পরিবহন। বাসে 7-8 ঘন্টার মধ্যে আপনি নওগাঁ শহরে পৌঁছে যাবেন। নওগাঁ থেকে লোকাল গাড়িতে উঠবেন বদলগাছি বা পাহাড়পুর রুটে। চাইলে রিক্সা, সিএনজিতেও যেতে পারেন। সময় লাগবে মাত্র 30 থেকে 45 মিনিট। আর যদি ট্রেনে আসতে চান, তাহলে আপনি ঢাকা থেকে সরাসরি জয়পুরহাট রেল স্টেশনে আসবেন। সেখান থেকে সিএনজি বা লোকাল বাসে সহজে আপনি পৌঁছে যাবেন পাহাড়পুরে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।